প্রায় প্রত্যেকটা ব্যবসার মধ্যে কিন্তু একটা রহস্য লুকিয়ে থাকে, আর আজ আমরা সেই রহস্যের কিনারা করতে একজন বিশেষ গোয়েন্দার সাহায্য নেব। কখনো কি এমনটা মনে হয়েছে যে একটা ব্যবসা, ধরুন একটা দোকান বা কোম্পানি, সারাদিন তুমুল ব্যস্ত, বিক্রিও হচ্ছে প্রচুর, কিন্তু মাস শেষে লাভের ঘরে শূন্য? অবাক করা ব্যাপার, তাই না? আজকের আলোচনার মূল প্রশ্নটাই কিন্তু এটা, আর এই রহস্যের সমাধান দেবে কস্ট অ্যাকাউন্টিং। চলুন একটা ছোট্ট গল্প দিয়ে ব্যাপারটা বোঝা যাক। ধরুন একটা টি-শার্ট কোম্পানি আছে। তাদের ডিজাইনগুলো মার্কেটে দারুণ হিট, কিন্তু কোম্পানিটা কিছুতেই লাভের মুখ দেখতে পারছে না। সমস্যাটা খুব চেনা চেনা লাগছে, তাই না? টি-শার্ট বিক্রি হচ্ছে দেধারসে, কিন্তু লাভের খাতাটা প্রায় ফাঁকা। তাহলে প্রশ্ন হলো, এই টাকাটা আসলে যাচ্ছেটা কোথায়? এখানেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে। আর এই জটিল রহস্যের জট খুলতে আমাদের একজন স্পেশালিস্ট গোয়েন্দা লাগবে, তার নাম কস্ট অ্যাকাউন্টিং। এই টুলটাই আমাদের দরকারি সূত্রগুলো খুঁজে দেবে আর পুরো ধাঁধাটার সমাধান করে ফেলবে। আচ্ছা, সব কাজের জন্য তো আর একই যন্ত্র ব্যবহার করা যায় না, তাই না? ঠিক তেমনি অ্যাকাউন্টিংয়ের জগতেও বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞ আছেন। চলুন তাদের সাথে একটু পরিচয় করে নেওয়া যাক। ব্যাপারটা সহজ করে ভাবা যাক। দেখুন, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের কাজটা হলো অনেকটা ইতিহাস লেখার মতো। অতীতে কি হয়েছে তার একটা রিপোর্ট তৈরি করা, যেটা বাইরের লোকেরা মানে ইনভেস্টর বা ব্যাংক দেখবে। এরপর আসে কস্ট অ্যাকাউন্টিং। হলো বর্তমানের গোয়েন্দা। সে কোম্পানির ভেতরে ঢুকে খরচের একেবারে চুলচেরা বিশ্লেষণ করে ম্যানেজারদের দেখায়, যাতে তারা ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারে। আর সবশেষে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। সে হলো ভবিষ্যৎ পরিকল্পনাকারী। কস্ট অ্যাকাউন্টিংয়ের দেওয়া তথ্যগুলো ব্যবহার করে সে ভবিষ্যতের জন্য প্ল্যান তৈরি করতে সাহায্য করে। বেশ, আমাদের তদন্তে গভীরে যাওয়ার আগে চলুন একদম গোড়ার কথায় ফেরা যাক। এই যে আমরা এতক্ষণ ভরে খরচ বা কস্ট নিয়ে কথা বলছি, এই জিনিসটা আসলে কি? এর সংজ্ঞাটা কিন্তু খুবই সহজ। যে কোনো জিনিস বা সার্ভিস পাওয়ার জন্য যে পরিমাণ সম্পদ, সেটা টাকা হতে পারে বা অন্য কিছু, যা আমাদের ছাড়তে হয়, সেটাই হলো খরচ বা কস্ট। যে কোনো খরচকে কিন্তু আমরা মূলত 3টে ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো উপকরণ বা ম্যাটেরিয়াল, মানে আমাদের টি-শার্টের গল্পের ক্ষেত্রে তুলা আর কালি। দ্বিতীয়টা হলো শ্রম বা লেবার, মানে যারা ওই টি-শার্টগুলো বানাচ্ছে তাদের বেতন। আর সবশেষে হলো অন্যান্য খরচ বা এক্সপেন্সেস, যেমন ধরুন কারখানার ইলেকট্রিসিটি বিল বা মেশিন চালানোর খরচ। এখন একজন ভালো গোয়েন্দার প্রথম কাজই হল সূত্রগুলোকে ঠিকঠাক মতো সাজিয়ে নেওয়া। আমাদের এই কেসে এর মানে হল সব খরচগুলোকে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে বিশ্লেষণ করা। তো খরচগুলোকে সাজানোর প্রথম ক্লু হল এর উৎসটা কি, মানে খরচটা আসছে কোত্থেকে। এখানে দুটো ভাগ আছে। একটা হলো ডিরেক্ট কস্ট বা প্রত্যক্ষ খরচ। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা সরাসরি একটা প্রোডাক্টের সাথে জড়িত। যেমন ধরুন একটা নির্দিষ্ট টি-শার্ট ডিজাইনের জন্য যে কালিটা লাগলো, ওটা ডিরেক্ট কস্ট। আর দুসরা হলো ইনডিরেক্ট কস্ট বা পরোক্ষ খরচ। এটাকে সরাসরি একটা প্রোডাক্টের সাথে মেলানো যায় না। যেমন ধরুন পুরো ফ্যাক্টরির সিকিউরিটি গার্ডের বেতন, এই খরচটা তো সব টি-শার্টের জন্যই হচ্ছে, তাই না? তাই এটাকে সব প্রোডাক্টের মধ্যে ভাগ করে দিতে হয়। খরচকে চেনার দ্বিতীয় উপায় হলো তার আচরণ বা বিহেভিয়ার দেখা। কিছু খরচ আছে যেগুলো পরিবর্তনশীল বা ভ্যারিয়েবল কস্ট, মানে প্রোডাকশন বাড়লে খরচ বাড়ে, কমলে কমে। যেমন যত বেশি টি-শার্ট প্রিন্ট হবে তত বেশি কালি লাগবে, সিম্পল। আর আরেকটা হলো স্থির বা ফিক্সড কস্ট। প্রোডাকশন কম হোক বা বেশি, এই খরচটা কিন্তু একই থাকবে। যেমন কারখানার মাসিক ভাড়া, এটা তো প্রতি মাসেই ফিক্সড। বেশ, আমাদের গোয়েন্দার হাতে এখন অনেকগুলো সূত্র। সময় এসেছে সবগুলোকে একসাথে মিলিয়ে দেখার। চলুন দেখি খরচগুলোকে এভাবে সাজিয়ে আমরা কোম্পানির লাভের রহস্যটা সমাধান করতে পারি কিনা। আর ঠিক এখানেই আসল ব্যাপারটা ঘটে। যেই মুহূর্তে খরচগুলোকে এভাবে সাজিয়ে ফেলা হয়, ব্যবসার পুরো ছবিটা যেন চোখের সামনে পরিষ্কার হয়ে যায়। এই গোছানো তথ্যটাই হলো যে কোনো ব্যবসার আসল শক্তি। তাহলে আমাদের কস্ট অ্যাকাউন্টিং গোয়েন্দা শেষমেশ কি খুঁজে পেল? সে একেবারে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সবচেয়ে জনপ্রিয় ডিজাইনের টি-শার্টগুলোই আসলে লোকসান করার ছিল, কারণ ওগুলোর জটিল প্রিন্টিংয়ের জন্য অনেক বেশি কালি আর সময় নষ্ট হচ্ছিল। সে খুঁজে বের করল কোথায় মেশিনের ঠিকঠাক ব্যবহার না হওয়ায় বিদ্যুৎ অপচয় হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো, এই সব তথ্য হাতে পেয়ে কোম্পানিটা তাদের প্রোডাক্টের দাম নতুন করে ঠিক করতে পারল আর ভবিষ্যতে লাভের জন্য একটা সলিড প্ল্যান বানাতে পারল। আচ্ছা, এই টি-শার্টের গল্পটা থেকে বেরিয়ে যদি আমরা আমাদের চারপাশের পৃথিবীর দিকে তাকাই, দেখব যে এখানেও খরচকে ঠিকমতো বোঝার গুরুত্বটা কিন্তু ঠিক ততটাই বেশি, হয়তো তার থেকেও বেশি। এই কথাটা কিন্তু খুব গভীর। খরচ হল একটি ধারণার বাস্তবে পরিণত হওয়ার গল্প।
মানে এটা শুধু কিছু টাকা পয়সার হিসেব নয়, এটা একটা আইডিয়া থেকে শুরু করে তাকে সত্যি সত্যি বাস্তবে রূপ দেওয়ার পুরো জার্নির গল্প। তাহলে এই নতুন গোয়েন্দার চোখে দেখলে আমরা প্রতিদিন যে জিনিসগুলো কিনি বা ব্যবহার করি তার পেছনেও তো এমন কত লুকানো খরচ থাকতে পারে, তাই না? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা প্রশ্ন। আচ্ছা, চলুন আজ একটা মজার জিনিস ভাবা যাক। ধরুন আমরা একটা ছোট ব্যবসা শুরু করছি, কাস্টম ডিজাইনের টি-শার্ট বানানোর ব্যবসা। বাহ, দারুণ আইডিয়া। আইডিয়াটা তো দারুণ, কিন্তু আসল প্রশ্ন তো অন্য জায়গায়। একটা টি-শার্ট বানাতে ঠিক কত খরচ পড়বে? আর সেই খরচের হিসেবটা কিভাবে করলে লাভের মুখ দেখা যাবে? ঠিক, এই খরচ জিনিসটা দেখতে যতটা সোজা মনে হয়, এর ভেতরটা কিন্তু ততটাই জটিল। আজ আমরা ডক্টর ভদ্ররাজ বাপাতের কস্ট অ্যাকাউন্টিংয়ের উপর একটি প্রেজেন্টেশনকে ভিত্তি করে আমাদের এই কাল্পনিক টি-শার্ট বানানোর ব্যবসার খরচের ভেতরের জগৎটাকেই একটু বোঝার চেষ্টা করব। এটা দারুণ একটা প্রেক্ষাপট, কারণ যে কোনো ব্যবসার প্রাণভোমরা হলো তার খরচকে ঠিকঠাক বোঝা। আজকের আলোচনার মূল লক্ষ্য কিন্তু শুধু অ্যাকাউন্টিংয়ের ওই খটমট সংজ্ঞা শেখা নয়, না, একদমই না। বরং আমরা দেখব খরচকে কত রকমভাবে কাটাছেঁড়া করা যায়, আর সেই বিশ্লেষণগুলো আমাদের টি-শার্ট ব্যবসার মতো যে কোনো উদ্যোগকে সঠিক পথে চালাতে কিভাবে সাহায্য করে। অর্থাৎ এটা শুধু হিসাব রক্ষকের কাজ নয়, এটা একজন উদ্যোক্তার জন্য একটা স্ট্র্যাটেজিক টুল। একদম তাই। ঠিক। তো অ্যাকাউন্টিং বললেই আমার মাথায় প্রথমে আসতো শুধু লাভ লোকসানের হিসাব, যা আমরা বছরের শেষে তৈরি করি। হুম। কিন্তু এই সোর্স বলছে অ্যাকাউন্টিংয়েরও কয়েকটা আলাদা জগৎ আছে: ফাইন্যান্সিয়াল, কস্ট আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আমাদের টি-শার্ট ব্যবসার জন্য এই তিনটের ভূমিকা কি আলাদা? অবশ্যই আলাদা, এবং প্রত্যেকের লক্ষ্য বেশ ভিন্ন। ভাবুন, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং হলো আপনার ব্যবসার একটা বার্ষিক রিপোর্ট কার্ড। রিপোর্ট কার্ড, আচ্ছা। হ্যাঁ, আপনি কত টাকা টি-শার্ট বিক্রি করলেন, মোট লাভ কত হলো, এই সব কিছুর একটা সারসংক্ষেপ। এই রিপোর্ট কার্ডটা আপনি দেখাবেন বাইরের লোকদের, যেমন ব্যাংক যদি লোন নিতে চাই। ঠিক, বা সরকারকে ট্যাক্স দেওয়ার জন্য। তার মানে এটা বাইরের জগতের জন্য। কিন্তু কস্ট অ্যাকাউন্টিং তাহলে কি? কস্ট অ্যাকাউন্টিং হলো আপনার রান্নাঘরের ভেতরের খবর। হ্যাঁ হ্যাঁ। একটা টি-শার্ট বানাতে ঠিক কত টাকার সুতো লাগছে, কত টাকার রং, বা শ্রমিকের কতটুকু সময়, এই ভেতরের পুঙ্খানুপুঙ্খ হিসেবটাই হলো কস্ট অ্যাকাউন্টিং। আর এর দর্শক বাইরের কেউ নয়, আমি নিজে। আপনি নিজে, কারণ এই হিসেবটা না জানলে আপনি টি-শার্টের দামই ঠিক করতে পারবেন না। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ওটা কি তাহলে শেফের মতো, যে এই সব তথ্য নিয়ে আসল রান্নাটা করে, মানে সিদ্ধান্ত নেয়? একদম দারুণ উপমা। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ঠিক তাই করে, কস্ট অ্যাকাউন্টিং থেকে পাওয়া তথ্যগুলো ব্যবহার করে। যেমন কোন ডিজাইনের টি-শার্ট বেশি লাভজনক, আমাদের কি শুধু টি-শার্ট বানানো উচিত নাকি সাথে হুডিও বানানো উচিত, ও আচ্ছা। আগামী ঈদে বিক্রির জন্য আমাদের কতগুলো টি-শার্ট স্টক করা উচিত, এই সমস্ত কৌশলগত সিদ্ধান্ত নিতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাহায্য করে। পরিষ্কার। তাহলে আমাদের ব্যবসার সাফল্যের জন্য কস্ট অ্যাকাউন্টিংয়ের গভীরে যাওয়াটাই সবচেয়ে জরুরি। সন্দেহ নেই। সোর্স বলছে এর প্রধানত তিনটে উদ্দেশ্য আছে: খরচ নির্ধারণ করা, খরচ নিয়ন্ত্রণ করা আর সিদ্ধান্ত নিতে সাহায্য করা। প্রথমটা তো পরিষ্কার, খরচ না জানলে দাম ঠিক করা যাবে না। কিন্তু খরচ নিয়ন্ত্রণ বা কমানোটা কিভাবে কাজ করে? ধরুন, আপনি হিসেব করে দেখলেন আপনার দুটো টি-শার্ট ডিজাইন আছে। ডিজাইন এ বানাতে খরচ হয় 200 টাকা, আর ডিজাইন বি বানাতে খরচ 250 টাকা। আচ্ছা। দুটোই বিক্রি হচ্ছে 400 টাকায়। কস্ট অ্যাকাউন্টিং আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে ডিজাইন এ বেশি লাভজনক। ঠিক। তখন আপনি হয়তো ডিজাইন বি এর অপ্রয়োজনীয় খরচ, যেমন ধরুন অতিরিক্ত রঙের ব্যবহার, সেটা কমানোর চেষ্টা করবেন। এটাই খরচ নিয়ন্ত্রণ। তার মানে অদক্ষতা বা অপচয় খুঁজে বের করা। একদম। আর সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটা তো আরও ইন্টারেস্টিং। তার মানে এই তথ্য দিয়ে আমি ঠিক করতে পারবো যে কোন প্রোডাক্ট লাইনটা হয়তো বন্ধ করে দেওয়া উচিত বা কোনটায় আরও বেশি বিনিয়োগ করা উচিত। ঠিক, এটা ব্যবসার জন্য একটা সুপার পাওয়ারের মতো। আমরা কস্ট বা খরচ শব্দটা এতবার ব্যবহার করছি, কিন্তু অ্যাকাউন্টিংয়ের ভাষায় কি কোনো নির্দিষ্ট সংজ্ঞা আছে? হ্যাঁ, আছে। সংজ্ঞাটা খুব সহজ, কিন্তু গভীর। কোনো নির্দিষ্ট জিনিস বা পরিষেবা পাওয়ার জন্য আপনি যে সম্পদটা ছেড়ে দিচ্ছেন সেটাই হলো কস্ট। আমাদের ব্যবসার ক্ষেত্রে একটা টি-শার্ট পাওয়ার জন্য আমরা টাকা দিয়ে যে সাদা টি-শার্ট, রং বা শ্রমিকের সময় কিনছি, সেই ছেড়ে দেওয়া টাকাই হলো কস্ট।
এখানে একটা বিষয় আমার চোখে পড়েছে, ক্যাপিটালাইজড কস্ট। এটা আবার কি? ধরুন আমরা ব্যবসাটা বড় করার জন্য একটা দামি ডিজিটাল প্রিন্টিং মেশিন কিনলাম। ওটার খরচ কি সাধারণ খরচের মতোই? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। না, ওটা সাধারণ খরচ নয়। যে খরচগুলো কোনো স্থায়ী সম্পত্তি বা ফিক্সড অ্যাসেট কেনার জন্য করা হয়, মানে যা অনেক দিন ধরে ব্যবহার করা হবে, সেটাই ক্যাপিটালাইজড কস্ট। আচ্ছা, এই প্রিন্টিং মেশিনের দামটাকে একবারে খরচ হিসেবে দেখানো হয় না। এটাকে দেখানো হয় আপনার ব্যবসার একটা সম্পত্তি বা অ্যাসেট হিসেবে। তাহলে খরচটা কোথায়? মেশিনটা তো আর আজীবন চলবে না, এর দাম তো কমবে। ঠিক সেখানেই আসল বিষয়টা। প্রতি বছর ব্যবহারের ফলে মেশিনটার যে মূল্য কমে যাচ্ছে, যাকে আমরা বলি ডেপ্রিসিয়েশন বা অবচয়, হ্যাঁ, সেই অংশটুকুকে আমরা খরচ হিসেবে ধরি। ধরা যাক ৫ লক্ষ টাকার মেশিনটা ১০ বছর চলবে। তাহলে সহজ হিসাবে প্রতি বছর ৫০,০০০ টাকা করে খরচ দেখানো হবে। আর এই ৫০,০০০ টাকায় আমার উৎপাদন খরচের একটা অংশ হয়ে যাবে। একদম। বাহ, ব্যাপারটা বেশ যৌক্তিক। আচ্ছা, এবার খরচের প্রকারভেদে আসা যাক। প্রেজেন্টেশন অনুযায়ী খরচকে অনেকভাবে ভাগ করা যায়। প্রথমটা হলো উপাদান বা এলিমেন্ট অনুযায়ী। আমাদের টি-শার্ট ব্যবসার ক্ষেত্রে এটা কিরকম হবে? এটা খরচের সবচেয়ে মৌলিক বিভাজন। উপাদান অনুযায়ী খরচ ৩ প্রকার। প্রথমটা হলো উপকরণ বা মেটেরিয়াল। আমাদের ব্যবসার জন্য এটা হলো সাদা টি-শার্ট, প্রিন্টিংয়ের কালি, প্যাকেজিং বাক্স, এইসব। ঠিক। দ্বিতীয়টা হলো শ্রম বা লেবার, অর্থাৎ যে কর্মী বা ডিজাইনার টি-শার্টটা ডিজাইন ও প্রিন্ট করছেন তার বেতন বা মজুরি। হ্যাঁ, আর তৃতীয়টা হলো অন্যান্য খরচ বা এক্সপেন্সেস। তার মানে এই দুটো বাদে বাকি সব, যেমন আমাদের ওয়ার্কশপের ভাড়া বা ইন্টারনেট বিল। একদম। কারখানার ভাড়া, বিদ্যুৎ বিল, মেশিনের তেল, টেলিফোন বিল, এই সবই অন্যান্য খরচের মধ্যে পড়ে। এগুলো ছাড়া তো উৎপাদন সম্ভব নয়, কিন্তু এগুলো সরাসরি উপকরণ বা শ্রম নয়। বেশ, এটা বোঝা গেল। কিন্তু একটা ব্যবসার তো শুধু কারখানা থাকে না, অফিস থাকে, সেলস টিম থাকে। খরচের কাজের উপর ভিত্তি করেও তো নিশ্চয়ই কোনো ভাগ আছে। অবশ্যই আছে, আর এটাকে বলা হয় ফাংশনাল ক্লাসিফিকেশন। প্রথমটা হলো উৎপাদন খরচ বা প্রোডাকশন কস্ট। আমাদের টি-শার্ট প্রিন্টিং ওয়ার্কশপের ভেতর যা যা খরচ হচ্ছে, কাঁচামাল, শ্রমিকের মজুরি, মেশিনের ডেপ্রিসিয়েশন, সবই এর অংশ। আচ্ছা, দ্বিতীয়টা হলো অফিস ও প্রশাসনিক খরচ, যেমন আমাদের ব্যবসার অ্যাকাউন্টস যে দেখে তার বেতন, বা ধরুন ট্রেড লাইসেন্সের খরচ। আর তৃতীয়টা হলো বিক্রয় ও বিতরণ খরচ। হ্যাঁ, অর্থাৎ টি-শার্ট বানিয়ে ফেলে রাখলেই তো হবে না, বিক্রিও তো করতে হবে। ঠিক। তার মানে ফেসবুক বা ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেওয়ার খরচ বা কাস্টমারের কাছে টি-শার্ট পৌঁছে দেওয়ার ডেলিভারি চার্জ, এই সবই এর মধ্যে পড়বে। একদম তাই। এই ভাগটা আমাদের বুঝতে সাহায্য করে যে ব্যবসার কোন বিভাগে কত টাকা খরচ হচ্ছে। এর পরের ভাগটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কস্ট। আমি সবসময় ভাবতাম ব্যবসার সব খরচই তো খরচ, কিন্তু এই ভাগের দরকারটা কি? না না, এটা অ্যাকাউন্টিংয়ের জটিলতা বাড়ানোর জন্য নয়, বরং এটা ব্যবসার লাভজনকতা বোঝার জন্য সবচেয়ে জরুরি একটা টুল। যে খরচটা আপনি খুব সহজেই কোনো নির্দিষ্ট পণ্যের সাথে সরাসরি যুক্ত করতে পারেন, সেটাই ডাইরেক্ট কস্ট। আমাদের ব্যবসার ক্ষেত্রে একটা নির্দিষ্ট ব্যাঙে ছাতা ডিজাইনের টি-শার্ট বানাতে যে সাদা টি-শার্টটা লাগলো আর যেটুকু কালি লাগলো, সেটা হলো ডাইরেক্ট কস্ট। একদম, কারণ আপনি নিশ্চিতভাবে জানেন এই খরচটা ওই টি-শার্টটার জন্যই হয়েছে। আর ইনডাইরেক্ট কস্ট হলো এর উল্টোটা, যেটা সরাসরি যুক্ত করা যায় না। ঠিক। যেমন আমাদের ওয়ার্কশপের ম্যানেজারের বেতন। উনি তো 10টা ভিন্ন ডিজাইনের টি-শার্ট বানানো তদারকি করছেন। হ্যাঁ, তার বেতনের কোন অংশটা ঠিক ব্যাঙের ছাতা ডিজাইনের জন্য খরচ হলো তা কি সরাসরি বলা সম্ভব? না, তা তো সম্ভব না। তাহলে তো তার বেতনটা 10টা ডিজাইনের মধ্যেই ভাগ করে দিতে হবে। আচ্ছা, অপেক্ষা করুন, একটা প্রশ্ন আছে। বলুন। যদি ওই ম্যানেজার শুধু একটাই বিশেষ প্রোডাক্ট লাইন, ধরা যাক শুধু প্রিমিয়াম কোয়ালিটির টি-শার্ট দেখাশোনা করেন, তখন কি তার বেতনটা ডাইরেক্ট কস্ট হয়ে যাবে না? অসাধারণ প্রশ্ন। ঠিক তাই, তখন ওই ম্যানেজারের বেতনটাও ওই প্রিমিয়াম লাইনের জন্য ডাইরেক্ট কস্ট হয়ে যাবে। ও, সুতরাং কোনো খরচ ডাইরেক্ট না ইনডাইরেক্ট তা নির্ভর করে কস্ট অবজেক্ট বা আমরা কিসের খরচ বের করতে চাইছি তার উপর। আচ্ছা। সাধারণত কারখানার ভাড়া বা নিরাপত্তা কর্মীর বেতনের মতো খরচগুলো, যা অনেকগুলো পণ্যের জন্য একসাথে করা হয়, সেগুলোকে ইনডাইরেক্ট কস্ট বা ওভারহেড বলা হয়।
দারুণ। এই পার্থক্যটা ব্যবসার লাভ লোকসান গণনার জন্য যে কতটা জরুরি তা এখন বুঝতে পারছি। আচ্ছা, এবার খরচের আচরণের উপর ভিত্তি করে যে ভাগটা রয়েছে সেটাই আসা যাক। পরিবর্তনশীলতা বা ভেরিয়েবিলিটি। হ্যাঁ, এটা ব্যবসার পরিকল্পনার জন্য খুবই জরুরি। উৎপাদনের পরিমাণ বাড়া কমার সাথে খরচের আচরণ কেমন হয় তার উপর ভিত্তি করে খরচকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হল পরিবর্তনশীল খরচ বা ভ্যারিয়েবল কস্ট। এর নামেই পরিচয়। ঠিক। উৎপাদনের সাথে এই খরচ সরাসরি এবং আনুপাতিকভাবে বদলায়। আমাদের টি-শার্ট ব্যবসার ক্ষেত্রে সাদা টি-শার্ট কেনার খরচটা তাহলে ভেরিয়েবল কস্ট। হুম। আমি যদি মাসে 100টা টি-শার্ট বানাই তাহলে 100টা সাদা টি-শার্টের দাম লাগবে। যদি 500টা, তাহলে 500টার দাম লাগবে। আর যদি কোনো মাসে একটাও না বানাই তাহলে এই খরচটা শূন্য। একদম ঠিক। এবার দ্বিতীয়টা ভাবুন, স্থির খরচ বা ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। উৎপাদনের পরিমাণ যাই হোক না কেন, এই খরচের মোট পরিমাণে কোনো পরিবর্তন হয় না। যেমন আমাদের ওয়ার্কশপের মাসিক ভাড়া। ও আচ্ছা। আপনি 100টা টি-শার্ট বানান বা 1000টা, মাসের শেষে বাড়িওয়ালাকে কিন্তু একই ভাড়া দিতে হবে। এমনকি ব্যবসা 1 মাস বন্ধ থাকলেও ভাড়াটা মাফ হবে না? হবে না। ওহ, তার মানে ব্যবসা না চললেও এই খরচটা আমার কাঁধের ওপর চেপে থাকবে। এটা তো নতুন উদ্যোক্তাদের জন্য একটা বড় চিন্তার বিষয়। এখানেই তো ইকোনমি অফ স্কেলের ধারণাটা লুকিয়ে আছে, তাই না? ঠিক ধরেছেন। এখানেই আসল মজা। যদিও মোট ফিক্সড কস্ট একই থাকে, কিন্তু আপনি যত বেশি উৎপাদন করবেন, প্রতিটা পণ্যের উপরেই খরচের ভার তত কমবে। কিভাবে? ধরুন, ওয়ার্কশপের ভাড়া মাসে 20,000 টাকা। আপনি যদি 100টা টি-শার্ট বানান, তাহলে প্রতি টি-শার্টের ভাড়ার খরচ দাঁড়ায় 200 টাকা। 200 টাকা? হ্যাঁ, কিন্তু যদি 1000টা টি-শার্ট বানান, তাহলে প্রতি টি-শার্টে ভাড়ার খরচ কমে দাঁড়ায় মাত্র 20 টাকা। অবিশ্বাস্য। তার মানে বড় কোম্পানিগুলো যে কম দামে জিনিস বেচতে পারে তার একটা বড় কারণ হলো তাদের বিশাল ফিক্সড কস্ট। যেমন বিশাল ফ্যাক্টরির ভাড়া। সেটা লক্ষ লক্ষ ইউনিটের ওপর ভাগ হয়ে যায়, ফলে প্রতি ইউনিটে খরচ অনেক কমে আসে। 100 ভাগ ঠিক। আর তৃতীয় প্রকারটা হল আধা পরিবর্তনশীল খরচ বা সেমি ভেরিয়েবল কস্ট। সেমি ভ্যারিয়েবল। এর মধ্যে স্থির এবং পরিবর্তনশীল দুটো অংশই থাকে। যেমন আমাদের ইন্টারনেট বিলি, একটা মাসিক লাইন রেন্ট আছে যেটা ফিক্সড। আর এরপর আমরা যত বেশি ডেটা ব্যবহার করব বিল তত বাড়বে, যেটা ভ্যারিয়েবল অংশ। ঠিক তাই। আচ্ছা, আরও দুটো ইন্টারেস্টিং প্রকারভেদ রয়েছে, নিয়ন্ত্রণযোগ্যতা বা কন্ট্রোলেবিলিটি এবং প্রাসঙ্গিকতা বা রেলেভেন্স। নিয়ন্ত্রণযোগ্যতা বলতে কি বোঝানো হচ্ছে? কার নিয়ন্ত্রণ? এখানে নিয়ন্ত্রণ বলতে একজন নির্দিষ্ট ম্যানেজারের ক্ষমতাকে বোঝানো হয়। কোনো খরচ নিয়ন্ত্রণযোগ্য কিনা তা নির্ভর করে ওই ব্যক্তির পদের ওপর। একটা উদাহরণ দেয়া যায়? ধরুন, আমাদের টি-শার্ট ডিজাইনারকে বলা হলো ডিজাইন করার জন্য উন্নত মানের দামি কালি ব্যবহার করতে। সেই কালির খরচটা তার নিয়ন্ত্রণের বাইরে। কারণ তাকে নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু তাকে যদি একটা বাজেট দিয়ে বলা হয় যে এর মধ্যে কালি কিনতে হবে, তখন সেই খরচটা তার জন্য নিয়ন্ত্রণযোগ্য হয়ে যায়। ও, বুঝেছি। অর্থাৎ একই খরচ একজনের কাছে নিয়ন্ত্রণযোগ্য, আরেকজনের কাছে নয়। ঠিক। আর প্রাসঙ্গিকতা বা রেলেভেন্স, এটা তো সিদ্ধান্ত নেওয়ার সাথে জড়িত বলে মনে হচ্ছে। হ্যাঁ, এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ধারণা। এখানে সাঙ্ক কস্ট বা অতীতে হয়ে যাওয়া খরচের ধারণাটা চলে আসে। সাঙ্কড কস্ট। যে খরচ অতীতে হয়ে গেছে এবং ভবিষ্যতের কোনো সিদ্ধান্ত দিয়েও সেটাকে আর ফেরানো যাবে না, সেটাই হলো সাঙ্ক কস্ট। সিদ্ধান্ত নেওয়ার সময় এই খরচটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বা ইররেলেভেন্ট। এটা একটু উদাহরণ দিয়ে বোঝালে ভালো হয়। ধরুন, সিনেমার টিকিট কিনে ফেলেছেন, কিন্তু হলে ঢুকে দেখলেন সিনেমাটা খুবই বিরক্তিকর। প্রায় হয়। এখন আপনি কি বাকি সিনেমাটা দেখবেন নাকি বেরিয়ে আসবেন? টিকিটের টাকাটা তো আপনি খরচ করে ফেলেছেন, ওটা আর ফেরত পাবেন না। ওই টিকিটের দামটাই হলো সাঙ্ক কস্ট। আচ্ছা। এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে, ওই টাকার কথা ভেবে বোরিং সিনেমা দেখে সময় নষ্ট করবেন নাকি টাকাটা ভুলে গিয়ে বেরিয়ে এসে সময়টা বাঁচাবেন। বাহ, দারুণ উদাহরণ। তার মানে আমাদের টি-শার্ট ব্যবসার ক্ষেত্রে যদি আমরা একটা নতুন ডিজাইনের গবেষণার জন্য 50,000 টাকা খরচ করে ফেলি আর পরে বুঝি যে ডিজাইনটা বাজারে চলবে না, তাহলে ওই 50,000 টাকার কথা ভেবে আমাদের লোকসান দিয়ে ওই টি-শার্ট বানানো উচিত নয়। একদম। টাকাটা তো ডুবেই গেছে। আপনাকে ভাবতে হবে ভবিষ্যতে উৎপাদন করলে লাভ হবে কিনা, অতীতের খরচের কথা ভেবে নয়। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় আনি, এর মানে দাঁড়াচ্ছে যে
খরচ শুধু একটা সংখ্যা নয়, না। এর একটা চরিত্র আছে, একটা আচরণ আছে। কোনোটা উৎপাদনের সাথে বাড়ে কমে, কোনোটা স্থির থাকে, কোনোটা সরাসরি পণ্যের সাথে যুক্ত, কোনোটা নয়। ঠিক। এই চরিত্রগুলো বুঝতে পারলেই আমাদের কাল্পনিক টি-শার্ট ব্যবসার মতো যে কোনো ব্যবসাকে সফল করা সম্ভব। ঠিক তাই। খরচকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারাটাই লাভজনক এবং টেকসই ব্যবসার মূল চাবিকাঠি। এটা ম্যানেজারদের বাজেট তৈরি করতে, পণ্যের সঠিক দাম ঠিক করতে এবং কোন খাসে বিনিয়োগ করা উচিত সেই সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই সোর্সে আরেকটা দারুণ একটা ধারণার কথা শুধু উল্লেখ করা হয়েছে, কিন্তু গভীরে যাওয়া হয়নি। অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। অপরচুনিটি কস্ট। এর মানে হলো একটা বিকল্প বেছে নেওয়ার জন্য অন্য সেরা বিকল্পটা ছেড়ে দেওয়ার ফলে যে লাভটা হাতছাড়া হলো তার মূল্য। শ্রোতাদের জন্য আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। আমরা যখন আমাদের এই টি-শার্ট ব্যবসাটা শুরু করার সিদ্ধান্ত নিলাম, তখন আমরা শুধু কালি, কাপড় বা ভাড়ার খরচের কথাই ভাবলাম। কিন্তু এই ব্যবসায় যে টাকা আর সময়টা আমরা দিচ্ছি, সেটা যদি আমরা অন্য কোথাও, ধরা যাক শেয়ার বাজারে বিনিয়োগ করতাম, তাহলে হয়তো একটা সম্ভাব্য লাভ পেতাম। পেতেই পারতাম। সেই হাতছাড়া হয়ে যাওয়া লাভটা, অর্থাৎ আমাদের সুযোগ ব্যয়, সেটার কথাও কি আমাদের ব্যবসার মোট খরচের হিসাবে ভাবা উচিত?